হুম তো ভারতের ক্লাস 7-এর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, ঠিক আছে। এই যে আমরা এর আগে কি পড়লাম বলতো? পাল সেন পড়লাম না? পাল যুগ, সেন যুগ, তার আগে কি পড়লাম বলতো? শশাঙ্ক পড়লাম না? তার আগে কি পড়লাম বলতো? বঙ্গ, বরেন্দ্র, এগুলো পড়েছিলাম না? আর বললাম তো। তো এই যে বিশেষ করে দক্ষিণ ভারত, তারপরে পাল সেন রাজাদের আমলে বাংলার অবস্থা কেমন ছিল তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মানে সেখানে সেখানকার অর্থনীতিটা কেমনে ছিল? অর্থনীতি মানে কি বলতো? যে সেখানে টাকা পয়সা, অর্থনীতি মানে কি বলতো? কিভাবে এই চলতো, টাকা পয়সার লেনদেন বল, বা ব্যবসা বাণিজ্য বল, বা লোকরা কার উপর নির্ভর কি কি করে থাকতো, এই ধরনের ব্যবস্থাগুলো এরকম ছিল। অর্থনীতি, সংস্কৃতি, সে লোকেদের সেই সময় সংস্কৃতি কিভাবে ছিল, এগুলো আমরা পড়বো, ঠিক আছে। তো একটা ওই সময় কিনা পাল আমলে, সেন আমলে, ওই সময় একটা লোক ছিল, বা লোক বলতে না, পর্যটক, সরি, তো পর্যটক ছিল, কি ছিল? পর্যটক মানে কি বলতো? ধরলে পর্যটক কারা বল? যারা ভ্রমণ করে, বা যারা এক জায়গা থেকে, ধরলে আমি এখানে চলে গেলাম, আমেরিকা চলে গেলাম, ওখানে ঘুরে ফিরে বেড়াচ্ছি, বা চীনে চলে গেলাম, ঘুরে ফিরে বেড়াচ্ছি, মানে এক্সপ্লোর করছি, বুঝতে পারলি? মানে সবগুলো জায়গাগুলোকে এক্সপ্লোর করছি। তো এক এক পর্যটক ছিল যার নাম হচ্ছে কি সুয়াংজাং। কে রে বাবু? এই সুয়াংজাং আমাদের ভারতের থানেশ্বর, কনৌজ এবং বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের রমরমা উল্লেখ করেছেন। মানে সুয়াংজাং তার লেখায় লিখেছে যে এই কয়েকটা জায়গা, যেরকম কি বলতো, থানেশ্বর, কনৌজ আর বারাণসী, থানেশ্বর, কনৌজ আর এই কয়েকটা জায়গায় কিনা ভারতে কিনা কি চলছে, ব্যবসা চরম ভাবে চলছে। কিন্তু এ কিন্তু ওই সুয়াংজাং লেখায় পাওয়া যায়। কোন কোন জায়গায়? থানেশ্বর, বারাণসী আর কনৌজ, ঠিক আছে। এবং প্রশাসনিক কেন্দ্র হিসাবে, মানে শাসনের দিক থেকে থানেশ্বর এবং কনৌজ ছিল গুরুত্বপূর্ণ। মানে এখানে চরম হারে শাসন চলতো। কি হতো? সেই হারে কিন্তু শাসন চলতো, ঠিক আছে। কোথায়? কনৌজে। কোথায় রে বাবু? কনৌজ আর থানেশ্বরে। কোথায়? কনৌজ আর থানেশ্বরে, ঠিক আছে। তো বরং এই নবম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল। মানে কি দেখ, বাণিজ্য কখন হবে বলতো? যখন আরবরা, এই যে আরব থেকে আসতো ভারত, আমাদের ভারতে আরবেরা আসতো, ব্যবসা বাণিজ্য করতো, বললাম না? ওরা কিছু দিয়ে যেত, আবার কিছু নিয়ে যেত, ঠিক আছে। খেজুর দিয়ে যেত, উটের দুধ দিয়ে যেত, এরা এখান থেকে অনেক কিছু নিয়ে যেত, ঠিক আছে। তো এরা আসার ফলে ব্যবসা বাণিজ্য কিন্তু উন্নতি ঘটেছিল, ঠিক আছে। বিশেষত কিসে কিসে চাষ, মানে তোর আখ, তুলো, নীলের হাট অনেক অঞ্চলে শুরু হয়েছিল, মানে হাট বসছিল, ঠিক আছে। মানে এইসব জিনিসগুলো আমাদের এই এই সময়টাতে হচ্ছিল। কোন সময়? পাল যুগ, সেন যুগ, এই সময়, ঠিক আছে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস, সামন্ত ব্যবস্থা, কোনটা থেকে? সামন্ত ব্যবস্থাটা কি বলতো? হ্যাঁ, ইউরোপে এক ধরনের কি বলতো বলতো রে? ইউরোপের ইউরোপের যে শাসন ব্যবস্থাকে ওটা সামন্ততন্ত্র। সামন্ত ব্যবস্থাটা দেখ ভালো করে। সাধারণ মানুষ, তারপর সামন্ত, রাজা। তো দেখ, তো সামন্ত দেখ, আঞ্চলিক, ভালো করে বুঝবি কিন্তু, আঞ্চলিক শক্তিগুলির বাড়ন্তের ছাপ সেই সময় ভারতীয় সমাজ এবং অর্থনীতি পড়েছিল। এই যে আস্তে 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 আঞ্চলিক শক্তিগুলো, মানে অঞ্চল অঞ্চলে ধরলে এই এলাকাটা হচ্ছে একটা শক্তিশালী কোনো লোকের, তারপর আরো অন্যান্য এলাকা, মানে ওই অঞ্চলে যে শক্তিগুলো আস্তে আস্তে কিন্তু বাড়ছিল, ঠিক আছে। আস্তে আস্তে কি হচ্ছিল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের শক্তি কিন্তু বাড়ছিল। ওই সময় এই বাড়ার ফলে কিনা ভারতের অর্থনীতি এবং সমাজে কিন্তু দাগ দিয়েছিল, বা অর্থনীতিতে এর ই পড়েছিল, ঠিক আছে, এফেক্ট পড়েছিল। সমাজে এক বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বাড়ে। মানে তখনকার সমাজে, পাল সেন যুগের সমাজে এক এক ধরনের গোষ্ঠীর কিন্তু ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে। এক এক ধরনের গোষ্ঠীর
মানে গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়, মানে এরা হচ্ছে একটা গোষ্ঠী, এদের একদম সেই শক্তি বেড়ে যায়, ক্ষমতাটা বেড়ে যায়। এই সমকালীন লেখকরা কয়েকটা গোষ্ঠীর নাম বলেছে, একটা হচ্ছে কি সামন্ত, একটা হচ্ছে রাজ, একটা হচ্ছে কি রৌনক। এরে সামন্ত, এসব নামে গোষ্ঠীর পরিচয় পাওয়া যায়, ঠিক আছে। এরা মানে এইসব গোষ্ঠীর পাওয়া যায়, তিন তিন ধরনের গোষ্ঠী, ঠিক আছে। আরো হতে পারেছিল, কি কি বলতো? সামন্ত, তারপরে কি রাজ আর রৌনক, তিন ধরনের গোষ্ঠী পাওয়া যায়। এইসব গোষ্ঠী কি ওই সময় শক্তিশালী হয়ে গেছিল, কি হয়েছিল? এইসব তিন ধরনের গোষ্ঠী কি ছিল ওই সময়? শক্তিশালী হয়ে গেছিল, সামন্ত, রাজ আর রৌনক। এদের মধ্যে কিছু উঁচু রাজকর্মী ছিল, কি ছিল? উঁচু রাজকর্মী। দেখ, যারা তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো, সেই জমি রাজস্বই ছিল রাজকর্মীদের আয়। দেখ, এখান থেকে বুঝতে হবে কি, যারা এই তখন তো রাজারা ছিল নাকি, আমি তিনটা গোষ্ঠীর নাম বললাম, এটা গ্রামে গোষ্ঠী, ঠিক আছে, গ্রামে গ্রামে গোষ্ঠী, সামন্ত, রাজ আর রৌনক, ঠিক আছে। তখন তো ধরলে এখানে পুরো এলাকাটা আছে, এখানে তো একটা রাজা আছে, কে বলতো? ধরলে চাচলের রাজা, রাজা আছে, ও কিন্তু শাসন করছে আমার এলাকাটা, ঠিক আছে, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ। ও আমার এলাকাটা আরামসে শাসন করছে, ঠিক আছে। তো ও রাজার পাশে কিনা কিছু কিছু মন্ত্রী থাকে, থাকে না? মন্ত্রীর সাথে না, দেখেছিস সিনেমাতে, টিভিতে দেখিস নি? মন্ত্রী থাকে, ওরা রাজাকে সবসময় তোর বিভিন্ন ধরনের বুদ্ধি দেয়, ঠিক না? মন্ত্রী থাকে, তো মন্ত্রীদের কিনা রাজা কি করতো, ডাইরেক্ট টাকা দিত না, মন্ত্রীদেরকে ডাইরেক্ট টাকা দিত না, কি করতো বলতো? জমি দিত। কি দিত? এই মন্ত্রী সাহেব, তোর 1 মাস 2 মাস হলো বেতন, বেতন কি নিবি? ডাইরেক্ট জমি নে। আর ওই জমিটা কি মন্ত্রী কি চাষ করবে? না। ওকে বেচে দিবে? না। ও বেচে দিতে পারে, কৃষককে দিবে লাগাতে, ঠিক আছে, কৃষককে চাষ করতে দিবে, ঠিক আছে। হ্যাঁ, ফের ওই ওটা ফের পয়সা নেবে। হ্যাঁ, ধরলে তুই হচ্ছিস কৃষক, আর কেউ হচ্ছে রাজা, মানে রাজার মন্ত্রী, আমি তো পেয়ে গেলাম ওই জমিটা, তোকে তোকে দিলাম, তুই ঠিক আছে, তুই চাষ কর, তোর কাছ থেকে যদি 100 কেজি ধান তোর চাষ হয়, তার মধ্যে আমি 30 কেজি 40 কেজি নিয়ে নিব, এরকম বলে একটা করে নিল, বুঝতে পারলি ব্যাপারটা? তো এখানে দেখ, যারা রাজ কর্মচারী ছিল ওরা কিন্তু বসে বসে মজা পেলে কিনা, বসে বসে একদম আরাম করে ও টাকা পাচ্ছে, ধান পাচ্ছে না, ঠিক কিনা? খাটে মরছে কারা? কৃষকরা। সব থেকে যারা যারা নিচু লেভেলের খাটে মরছে, ঠিক আছে। তারপর কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়া রাজারাও ভূমি রাজস্ব ব্যবস্থা করতো। আচ্ছা, এরা কেউ, এই এরা ছিল কিনা যারা মন্ত্রী, এরা কেউ কিন্তু পরিশ্রম করে উৎপাদন করতো না, কেউ পরিশ্রম করে উৎপাদন করতো না, অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য আয়সনে নিয়ে জীবিকা করতো। মানে এরা যারা একটু উঁচু মানে উঁচু পদে ছিল কিনা, যারা একটু আমাদের চাচলে কে কৃষি করে বলতো? চাচলের এলাকাতে কে কৃষি কাজ করে? মানে গ্রামের মানুষ সঙ্গে সবাই কৃষিকাজ করে? সবাই করে না, বা দেখ মানে এরা কিন্তু অন্যের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো এই যারা উঁচু কর্মচারী ছিল কিনা, এরা কেউ পরিশ্রম করে উৎপাদন করতো না, সবাই উৎপন্ন দ্রব্যের রাজস্ব থেকে নির্ভর করতো, রাজস্ব থেকে জীবিকা নির্বাহ করতো। কেউ একটি গ্রামে, বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, কেউ ধরলে একটা গ্রামের প্রধান থাকবে, আবার কেউ একটি গ্রাম মিলিয়ে একটি অঞ্চল দখল করে রাখতো, ধরলে কেউ আছে কি যে কি, তো কেউ কয়েকটি গ্রাম মিলে একটা অঞ্চল দখল করে রাখতো, ধরলে কয়েকটা গ্রাম আছে, একটা অঞ্চলের রাজা হয়ে গেছে ও, ঠিক আছে। ও কি করছে, তোর সবার কাছ থেকে টাকা নিচ্ছে, জমির ট্যাক্স নিচ্ছে, খাজনা নিচ্ছে, বুঝতে পারলি? এইভাবেই রাজা, গোষ্ঠীর শাসক ও জনগণকে নিয়ে একটি স্তরভেদ তৈরি হয় সমাজে। মানে স্তরভেদ মানে কি বলতো? এই যে আস্তে আস্তে ধাপে 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 যে স্তরভেদ হয়ে গেছে না, মানে সব থেকে নিচে হচ্ছে কি একদম চাকর, তোর যারা খাটে খায়, যারা খাটে সব রাত দিন রৌদ্রে নিজের শরীরটাকে পুরায়, সব থেকে নিচের স্তরে। তারপর হচ্ছে কি তার উপরে কি যারা যারা ব্যবসা করে, ঠিক আছে, যারা ব্যবসা করে ধান টান কিনে, তার উপরে হচ্ছে তার উপরে হচ্ছে কি মরিল, মানে বড় বড় ব্যবসায়ী, তার উপরে হচ্ছে মন্ত্রী, তার উপরে হচ্ছে রাজা, ঠিক আছে। তারপর হচ্ছে এই ধরনের একটা স্তর হয়ে গেছিল, এই ধরনের একটা কি হয়েছিল। তো এইভাবে রাজা ও গোষ্ঠী শাসক জনগণের থেকে একটা স্তর তৈরি হয়েছিল, এবং সামন্ত মানে যারা এগুলো করতে গেলে সামন্ত বলা হতো, সামন্তদের, এবং সামন্তদের সবসময় যুদ্ধে ঝগড়া চলতো, সামন্ত আর মহা সামন্তদের সবসময় কি করতো? যুদ্ধে। কেন বলতো? সবাই বলতে চাই,
সবাই মানে যারা এক পদে আছে, আমিও এক পদে আছি, ও আরেকজন অন্য পদে মানে একই পদে আছে, সে কি চাইবে যে আমার একটু এলাকাটা বাড়ুক, ঠিক না? আমিও কি চাইবো আমার এলাকাটা একটু বাড়ুক। এই জন্য কি এদের মধ্যে কি হতো, মানে নিজেদের ক্ষমতা বাড়ার জন্য সামন্ত এবং মহাসামন্তদের মধ্যে কি চলতো, যুদ্ধ চলতো, ঠিক আছে, ঝগড়া চলতো, ঠিক আছে। ফলে কি রাজ শক্তির দুর্বলতা মানে আস্তে আস্তে যদি যুদ্ধ চলে কিনা, আস্তে আস্তে তো রাজত্বের দুর্বলতা হবে। এবং আমি একটা কথা বলে দিচ্ছি, কে মতো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, সামন্ত জিনিসটা কি, সামন্ত জিনিসটা কি বুঝতে পারলি? হ্যাঁ, মহাসামন্ত রাজা হবে রাজা প্রথমে রাজা দ্বিতীয় সেনাপতি সেনাপতি রাজা রাজা ওর হাতে কি আছে বলতো? রাজা ফুল ফুল নিয়ে আছে এরকম করে। হ্যাঁ, ও রাজা কি সবসময় খাটতে যাবে? হ্যাঁ, এরকম করে থাকবে রে, ঠিক আছে। তারপর এখানে দেখ, পাতলা পাতলা গুলো কি কৃষক, এরা সব থেকে নিচু শ্রেণী, ঠিক আছে। এরা ধান কাটবে, না কি কাটবে? এই ধরো এখানে ধান উঠে গেছে, ঠিক আছে, ধান উঠে গেছে, সবাই কি হবে, ধান কাটতে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলতো, এরা হচ্ছে কি সুদঘর ব্যবসায়ী, এরা হচ্ছে কি সামন্ত। এরা হচ্ছে কি সামন্ত, কিরে এরা কি বলতো, সামন্ত, সামন্ত। এরা কিন্তু এদের থেকে বড় লোক, ঠিক আছে, এদের থেকে বড় লোক। এই যে এখানে আছে, এরা হচ্ছে কি বলতো, মন্ত্রী। হ্যাঁ, এই তো চুপিয়ে দিলাম, দাঁড়া না, মন্ত্রী ডাকতে না ভালো করে। এরা হচ্ছে কি মন্ত্রী, তো সব থেকে বড় কে, রাজা। তারপর কে, হ্যাঁ। তো এই যে এই জিনিসটা ইউরোপে, মানে ওই জিনিসটা কিন্তু ইউরোপে চলতো, কি চলতো, মানে খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে এক রকমের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল, একে বলা হয় সামন্ততন্ত্র। কি বলতো, এরা নানা স্তরে রাজা, বিভিন্ন সামন্ত, উপসামন্ত, মহাসামন্ত, এই দেখ, এরা হচ্ছে কি কৃষক, সামন্ত, ঠিক আছে, এরা যদি মহাসামন্ত, এটা হচ্ছে কি মহাসামন্ত, রাজা, বুঝতে পারলি? সবার নিজের নিজের কাজ আলাদা, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখ দক্ষিণ ভারতের অর্থনীতি, এটা বুঝতে পারলি কি? আচ্ছা, দক্ষিণ ভারতের অর্থনীতি মানে আমাদের সাউথ ইন্ডিয়া, মানে জানিস তো দক্ষিণ ভারত কোন দিকে, ভালো করে জানিস, ওই যে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এগুলো তো দক্ষিণ ভারত, এদের এদিকে নিচের দিকে, জানিস না এটা? এবার দক্ষিণ ভারতে ভারতের রাজ শক্তিগুলো বহু মন্দির তৈরি করেছিল, কি তৈরি করেছিল, ওখানে তো শাসন করতো নাকি, এই যে ভারতে শাসন করতো, মানে ওখানেও রাজা ছিল, ওরা কিনা অনেক মন্দির তৈরি করেছিল, ঠিক আছে। তো দুটো জায়গায়, কে কে বলতো, তাঞ্জোর ও গঙ্গায় কোন্ড চোলপুরমে, দু জায়গার নাম, একটা হচ্ছে তাঞ্জোর, একটা হচ্ছে গঙ্গায় কোন্ড চোলপুরম, নামটা দেখছিস, এই দুটো জায়গায় দুটো রাজা, কে কে, একটা হচ্ছে রাজরাজ, একটা হচ্ছে রাজেন্দ্র,
এটা হচ্ছে কি চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র দুটি অসাধারণ কিন্তু এই তোর মন্দির তৈরি করেছিল। ঠিক আছে, মন্দিরটার নাম এখানে দেওয়া নাই, তো মনে রাখবি যে কে কে, রাজরাজ আর রাজেন্দ্র, রাজেন্দ্র চোল। ঠিক আছে, প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল কোথায় মন্দির বানিয়েছিল বলতো? গঙ্গায় কোন্ড চলে। কোথায়? তাঞ্জোর ও গঙ্গায় কোন্ড চলে, মানে দক্ষিণ ভারতে কি বানিয়েছিল? মন্দির বানিয়েছিল। কি বানিয়েছিল রে? আচ্ছা, চোল রাজ্যের কিনা একটা উন্নত কি ছিল বলতো? এরা ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। ব্রোঞ্জ মানে কি রে বলতো? ব্রোঞ্জ ওই যে আমরা পড়েছিলাম ব্রোঞ্জ, হ্যাঁ, সে ব্রোঞ্জ তৈরি করে। ব্রোঞ্জ হস্তশিল্প মানে হাতের তৈরি ব্রোঞ্জ দিয়ে ওরা কিন্তু জিনিস বানাতে পারতো, বুঝতে পারলি? ব্রোঞ্জটা কিন্তু খুবই বিখ্যাত ছিল। চোল রাজাদের ব্রোঞ্জটা খুবই উন্নত মানের এবং বিখ্যাত ছিল। এরা হাতের তৈরি হস্তশিল্প খুবই বিখ্যাত ছিল। ঠিক আছে, এবং এই তামিলনাড়ু নামটা দেখ, এখানে দেখ, এখানে আছে তামিলনাড়ু। এই যে এখানে এই এই যে তামিলনাড়ু, এই তামিল, এটা তো অন্ধ্রপ্রদেশ, এটা তামিলনাড়ু সবুজটা। ঠিক আছে, এই তামিলনাড়ুতে বছরে কিন্তু দুবার ফসল ফলানো হতো। কোথায়? দক্ষিণ ভারতে। হ্যাঁ, দক্ষিণ ভারতে কোথায় দুবার ফসল ফলানো হতো? তামিলনাড়ুতে। কোথায় বাবু? বুঝা গেল? আচ্ছা, তো এই চোল সাম্রাজ্যে বা দক্ষিণ ভারতে কোন শিল্পের বিখ্যাত হয়েছিল বলতো? কি বলবি? ব্রোঞ্জ হস্তশিল্পে। ব্রোঞ্জ মানে ব্রোঞ্জ হস্তশিল্পে চোল রাজারা ব্রোঞ্জ হস্তশিল্প খুবই বিখ্যাত ছিল। বুঝতে পারলে আমার কথাটা? কি বলতো? ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। ঠিক আছে, ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। আর বছরে দুবার ফসল ফলানো হতো। তামিলনাড়ুতে কবার ফসল ফলানো হতো? দুবার ফসল ফলানো হতো। ঠিক আছে, আচ্ছা, কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা ও। ঠিক আছে, একটা গ্রাম আছে, একটা গ্রাম আছে, কৃষকদের যে গ্রাম আছে। ঠিক আছে, এই গ্রাম পরিষদ গড়ে ওঠা গ্রামকে শাসন করতো কি বলতো? গ্রামের একটা পরিষদ বা ওকে বলা হতো উর বলা হতো। কি বলা হতো? উর। তো গ্রামকে শাসন করতো কারা? গ্রাম পরিষদ বা উর। এটা আমি দক্ষিণ ভারতের কথা বলছি। উর উর গ্রাম, গ্রাম পরিষদ বা উর। ঠিক আছে, তো এই যে একটা গ্রাম, এটা পুরো একটা গ্রাম, এখানে অনেকজন লোকজন আছে। ঠিক আছে, লোকজন একটা মানে সাধারণ থাকবে, কমিটি থাকবে, যেটাকে আমরা কি বলবো? লোকজনের মানে ওই কমিটিতে গ্রামে কিছু হয়ে গেল ওরাই সমাধান করবে। ঠিক আছে, ওরাই সবকিছু করবে। এটাকে বলবো কি? গ্রাম পরিষদ বা উর। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? তারপরে দেখ, এই উর কয়েক রকমের গ্রামকে নিয়ে কি করা হতো? নাড়ু। কি বল, কি গঠিত হতো? এই ধরলে এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, অনেকগুলো গ্রাম মিলে কি হয় বলতো? কি হয়? নাড়ু। নাড়ু। অনেকগুলো উর মিলে কি হয়? বুঝতে পারলি? অনেকগুলো গ্রাম মিলে মানে একটা গ্রামে কি থাকে? একটা গ্রাম পরিষদ থাকে বা উর থাকে। আবার অনেকগুলো গ্রাম মিলে কি হয়? নাড়ু। কি হয়? বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবেলার জন্য নগরের জন্য আরেকটা পরিষদ তৈরি করা হয়। এই ধরনের পরিষদ মানে কি বলতো? এই যে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ব্যবসায়ী থাকতো তখন, তাদেরকে মোকাবেলা করার জন্য এবং নগর নামে একটি নগরম মানে এই যে একটা পরিষদ তৈরি করা হয়। এটা তো গ্রামের, এটা হচ্ছে অনেকগুলো গ্রামের। ঠিক আছে, নাড়ুটা কি রে? অনেকগুলো গ্রামের পরিষদ এটা। আর একটা গ্রামে হচ্ছে কি গ্রাম পরিষদ, একটা হচ্ছে কি নগরম। কি? নগরম। এটা হচ্ছে কি বলতো? অনেকগুলো ব্যবসায় একটা হচ্ছে তোর বলে না গ্রুপ, অনেকগুলো ব্যবসায় যাতে কোনো অসুবিধা না হয়, কোনো ক্যাচাল না হয়, তার জন্য যে তৈরি করলো তাকে কি বলবো আমরা? নগরম। কি রে? পারছিস বুঝতে? ব্যবসায়ীরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করে একটা সংস্থা তৈরি করে যার নাম হচ্ছে নগরম। ঠিক আছে, মানে কোনো ব্যবসায়ীরা যদি কোনো কিছু হয়, অসুবিধা হয় বা কোনো কিছু ভালো হয়, তো কোথায় যাবে? নগরমের কাছে যাবে। ঠিক আছে, যদি গ্রামে কিছু হয় তো কোথায় যাবে? তোর গ্রাম পরিষদ বা উরের কাছে যাবে। ঠিক কিনা? যদি অনেকগুলো গ্রামের ঝামেলা হয় তো কি হবে? পারলে বুঝতে? হ্যাঁ, আচ্ছা।
এবার দক্ষিণ ভারতে অবশ্য নবম দশম একাদশ শতকে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়, কিন্তু প্রচুর মানে দক্ষিণ ভারতে কিন্তু বাণিজ্যের প্রচুর উন্নতি হয়, ঠিক আছে। তো এই সময় কি হয়, এই যে রাজারা ছিল কিনা, রাজারা সবাইকে নিজেকে মহান মনে করতো, মানে বিশাল বড় মহান মনে করতো। আমার মতো কে আছে, মুই কে হনু রে। তো ওরা কিন্তু নিজের নামের পিছনে কিনা, নিজের নামের কাছে তোর বিভিন্ন ধরনের পদবি লাগাতো, যেরকম হচ্ছে মহারাজ, মহারাজ, রাজা মহারাজ, তারপর অধিরাজ, তারপর ত্রিভুবন, তারপর চক্রবর্তীন, ঠিক আছে, এগুলো কি লাগাতো, টাইটেল লাগাতো নিজে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো কি লাগাতো, টাইটেল লাগাতো। কি কি লাগাতো বলতো, মহারাজ, অধিরাজ, ত্রিভুবন, চক্র, এগুলো কি লাগাতো, তোর টাইটেল লাগাতো, ঠিক আছে। বুঝতে পারলে এবার কথাটা, বোঝা গেল? আচ্ছা, তখন কিন্তু দেখ একটা জিনিস তোরা মনে রাখবি, তখন না তাদেরকে না ওই ব্রাহ্মণরা যে ছিল, ব্রাহ্মণ, ঠিক আছে, সব এই যে কিছুটা তো খাটে মরতো, ব্রাহ্মণরা কি করতো, ব্রাহ্মণদের কিন্তু প্রচুর সম্মান ছিল, ব্রাহ্মণরা আজও সম্মান আছে, যারা ব্রাহ্মণ ছিল কিনা ওই এলাকায়, মানে ওই সময়ে, তো ওদের কিন্তু প্রচুর সম্মান ছিল, মানে ওদেরকে সবাই সম্মান করতো, ওদেরকে না খাটতে হতো না, পূজা টুজা করে সব ছিল, পূজা টুজা করে কিন্তু ওরা ওদের আরামসে জীবিকা নির্বাহ করতো, ঠিক আছে। তো ব্রাহ্মণদেরকে না রাজারা কি করতো বলতো, ফ্রি ফ্রি জায়গা দান করতো, ওদের কোনো ট্যাক্স লাগতো না, মানে কিছু কোনো কিছু করবে কিনা যে এক্সট্রা খাজনা লাগবে, খাজনা লাগবে না, ফ্রি ফ্রি ব্রাহ্মণদের কি করতো, জায়গা দান করতো। আর এই যে জায়গা দান করতো কিনা, ব্রাহ্মণদের কি জমিতে কর দেওয়া হতো না, মানে কোনো ট্যাক্স লাগতো না, কোনো ব্রাহ্মণদের ট্যাক্স লাগবে, মানে তোর কর লাগবে, কর লাগতো না, কাদের কর লাগতো না, ব্রাহ্মণদের, ঠিক আছে। তাই জমিদারের ব্যবস্থাকে ব্রাহ্মণদের ব্যবস্থা বলা হয়, ঠিক আছে, মানে জমি জমিদারের ব্যবস্থাকে ব্রহ্মোদয় ব্যবস্থা বলা হতো, ঠিক আছে। চর্যাপদটা কোথায় গেল? আচ্ছা, দেখ, তো এই আচ্ছা দেখ, এবার আমরা পড়বো কি বলতো, হয়ে এলো এবার পাল সেন যুগের বাংলার ধন সম্পদ ও অর্থনীতি। পাল সেন যুগে বাংলায় ধন সম্পদ এবং অর্থনীতি কি ছিল আমরা একটু বুঝবো, ঠিক আছে। পাল সেন যুগে তো বাংলার অর্থনীতি পুরোপুরি ছিল তোর কৃষি নির্ভর, ঠিক আছে। এখনো এখনো হচ্ছে। তো আমরা এখানে মানে বাংলার অর্থনীতি না, পুরোপুরি অর্থনীতি কৃষি নির্ভর না, কি বলেছে এখন, কে বলেছে কৃষি নির্ভর, মানে নির্ভর মানে কৃষি নির্ভর মানে কি, যেটাতে তোর ম্যাক্সিমাম আয় হবে, কৃষিতে তো ম্যাক্সিমাম আয় হয় না, সব থেকে কম আয় হয় কৃষি থেকে, ম্যাক্সিমাম আয় হয় তোর ওই সার্ভিস সেক্টরে, ঠিক আছে। তো তখন ছিল কৃষি নির্ভর, ঠিক আছে। তখন বাংলার যে অর্থনীতিটা তোর কার উপর নির্ভর ছিল, কৃষি নির্ভর, ঠিক আছে। কৃষি করলে তুই বাংলার উন্নতি হবে, না হলে অবনতি হবে, কারণ দেখ কেন বলতো, বলছি তো। আচ্ছা, তো পাল সেন যুগে বাংলার সোনা রূপার এর কারণ হচ্ছে বাংলার অবনতির সঙ্গে মুদ্রার যোগ হয়েছিল, ঠিক আছে। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রার যোগ হয়েছিল। পাল সেন যুগের বাংলায় সোনা রূপার মুদ্রার ব্যবহার খুব কমে গেছিল। পাল সেন যুগে সোনা আর রূপার যে ব্যবহারটা কিনা খুব কমে গেছিল, এবং কড়ি হয়ে উঠেছিল জিনিস জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম। কড়ি বলে না, টাকা কড়ি, কড়ির মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতো, কি করতো, সোনা রূপার যে কয়েন গুলো ওগুলোর ব্যবহার কমে গেছিল, আর কড়ির মাধ্যমে তোর লেনদেন হতো, ঠিক আছে। এবং তখনকার কত ট্যাক্স দিত বলতো, রাজারা রাজারা উৎপন্ন ফসলের 1/6 মানে 6/1 ধরলে একটা কৃষক 6 কেজি চাল উৎপন্ন করলো, তার মধ্যে 1 কেজি চাল কাকে দিতে হবে, এই রাজাকে দিতে হবে, বুঝতে পারলে, এটা মুখস্থ করবি কিন্তু, হ্যাঁ। তো রাজারা উৎপন্ন ফসলের কত ট্যাক্স নিত, 6/1 কত ভাগের 1 রে বাবু, ঠিক আছে, বুঝতে পারলি। তো রাজারা 6/1 ট্যাক্স নিত, ঠিক আছে, কৃষকদের কাছ থেকে, ঠিক আছে, কাছ থেকে নিত। আর তারা নিজের ভোগের জন্য ফুল ফল কাঠ বিভিন্ন, রাজারা বিভিন্ন জায়গায় কাঠ ফুল ফল সব জায়গাতে কিন্তু ট্যাক্স নিত, ঠিক আছে। নিরাপত্তার জন্য ধরে গ্রামের লোক আছে, ঠিক আছে, গ্রামের লোককে বললো, তোরা কি নিরাপত্তা চাস, মানে নিরাপত্তা কেউ যাতে কেউ আক্রমণ না করে, তার জন্য কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে, তার জন্য ট্যাক্স দিতে হতো, মানে কত রকমের না কর দিতে হচ্ছে, ভাবতে পারছিস, ঠিক আছে। সমগ্র গ্রামের উপর কর দিতে হতো গ্রামবাসীদের, মানে পুরো মানে প্রত্যেকটা যে যে কিছু কাজ করবে সব কর দিতে হবে কাদের বলতো, গ্রামবাসীদের, ঠিক আছে,
বুঝতে পারলি? আচ্ছা, এইবার হচ্ছে বাংলা, আমরা কিন্তু বাংলা সম্বন্ধে পড়ছি, বাংলায় কত কর দিতে হতো? 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তারপরে লেনদেনটা কি সোনার উপর মধ্যে হতো, কার মধ্যে হতো বলতো? করির মাধ্যমে। কার মাধ্যমে? আর সব সময় অর্থনীতিটা কার উপর নির্ভর করতো? কৃষির উপর। কার উপরে বাবু? কৃষির উপর, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যুগে প্রধান ফসলগুলি ছিল কি? ধান, সর্ষে, নানা রকমের ফল ফুল, ডাল, আম, জাম, কাঁঠাল, খেজুর, নারিকেল। আজকের বাঙালি খাওয়া তালিকায় আমরা যখন খাই, ঠিক আছে, দেখবি যে ম্যাক্সিমাম লোকের বাড়িতে কি হয়, মানে কিছু 4টা তরকারি থাকবে বা 2টা তরকারি তো থাকবে, বা একটা তরকারি যদি থাকে তার সাথে কিন্তু ডালটা থাকে, থাকে না? ডাল থাকবে, ডালটাতে আলাদা একটা মজা থাকে, থাকে না? তো ডাল খাচ্ছি, খাচ্ছি তো, হ্যাঁ, রোজ নিয়ে থাকছে কিন্তু থাকছে তো নাকি? হ্যাঁ, তরকারি যদি হয়ে গেলে তো ডাল থাকলো না। কিন্তু একটা প্রিয় খাবারের মধ্যে কি হচ্ছে কি, ডালটা একটা প্রধান উপাদান বাঙালিদের। ডাল খাবারটা হচ্ছে কি রে? অথচ সে যুগে শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না, কিন্তু পাল সেন যুগে ডালের কিন্তু উল্লেখ পাওয়া যায় না। পাল সেন যুগে ডালের কোনো গল্পই ছিল না, আর তখন তারা ডাল খেত না, ঠিক আছে। এছাড়া কার্পাস, তুলো, পান, সুপারি, এলাচ, মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে এই বাংলায় উৎপন্ন হতো। আর আরেকটা নদীপূর্ণ বাংলায় আরেকটি বড় সম্পদ কি বলতো? বাঙালিরা কিসে, কোন খাদ্য বেশি খেত বলতো? মাছ। বাঙালি মানে কি, মাছ খাবো রে নাকি? একে ট্রল করে সবাই মাছ, ঠিক কিনা? বাঙালিদের আরেকটা প্রিয় খাদ্য কি? আচ্ছা, তো বাঙালিদের খাওয়া দাওয়া কি কমে বলতো? যে দেশে, আমাদের দেশে প্রধান খাদ্য কি বলতো? ধান উৎপন্ন হয় বেশি না? তো যে দেশে ধান হচ্ছে প্রধান ফসল, তার মানুষের প্রধান খাদ্য তো হবেই ধান, ঠিক কিনা? মানুষের মানে এখানকার বাঙালিদের প্রধান খাদ্য কি হবে তাহলে? ভাত হবে তো নাকি? ভাত হবে তো। আর গরম ভাতের সাথে ঘি মিশে খেয়েছিস কোনোদিন? আরে সেই লেভেল, হালকা করে গরম গরম ভাত, একদম ঘিটা মেখে দিলি, ও একটা হালকা করে একটু আলুর ছানা, ও আলুর ছানাটা একটু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে দিয়েছিস, আর একটু সামান্য আদা একটু ডিম ভাজা, উহু দিয়ে একটা লুকমা এরকম করে আলুটা নিলি, এবং তোর এই ডিমটা নিলি, দিয়ে একটু ছাড়লি, সেনে দারুন দারুন। যে রোজা ভাঙবে না, দেখাচ্ছে না তো। হ্যাঁ, বুঝতে পারলি তো? এই কি মজা যে লাগে। তারপরে দেখ, যেরকম দেখ ঘি, তার সঙ্গে মোরলা মাছ, নালাতে পাট শাক, পাট শাক এখন আসছে, মজাদার আসছে না? লুলিয়া শাক, রে লুলিয়া লুলিয়া, পাট শাক খেয়েছিস এখন? সেই মজা না? পাট শাকের যে ঝোলটা রে, ঝোলটা চরম লাগে, একটু একটু সামান্য তিতে তিতে ভাব, ঠিক আছে, এরকম করে খেলে একদম। আর এই যে পাট শাকের ঝোলবেলা শাকটা, আর আলু ছানা দিয়ে, ও রে, মানে চরম লাগে আমাকে, আর দারুন দারুন। তারপরে সরপরা দুধ আর পাকা কলা দিয়ে খাবারের বর্ণনা আছে প্রাচীন কাব্যে। গরিব লোকেরা তালিকায় থাকতো না, থাকতো নানা ধরনের শাকসবজি। যারা গরিব ওরা মোরলা মাছ পাবে, মাংস পাবে, ওরা শাক পাতা খেয়ে, শাক পাতা ওই যে শাক ডাল খেয়ে করতো, ঠিক আছে। বেগুন, লাউ, কুমড়ো, ঠিক আছে। একটা জিনিস কিন্তু ভাববি, ঠিক আছে, একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তখন কিন্তু ওই পাল ও সেন যুগের মানুষ কিন্তু আলু খাওয়া জানতো না। এখন দেখ, তরকারি মানে হচ্ছে, হ্যাঁ, তরকারি মানে হচ্ছে আলু, আলু না হলে তরকারি হবে না। কিন্তু এই আলু খাওয়াটা কে শিখাই দিয়েছিল বলতো? পর্তুগিজ। পর্তুগিজরা আমাদের বাংলাতে আসলো, দিয়ে ওরা আলুর বীজ নিয়ে এসলো, তারপরে আলু খাওয়া শিখিয়ে গেল, ঠিক আছে। অনেক পরে মধ্যযুগে পর্তুগিজদের কাছ থেকে বাঙালিরা লোকেরা আলু খেতে শিখেছে, বুঝতে পারলি? আলু কিন্তু তখন ছিল না। তো কারা আলু এনেছিল বলতো? হ্যাঁ, পর্তুগিজরা, বুঝতে পারলি তো? মুখে থাকবে তো, পর্তুগিজরা আলু নিয়ে এসেছিল, ঠিক আছে। আচ্ছা, গৃহপালিত আর বন্য পশুদের মধ্যে অনেক কিছু, যেরকম বলছি আমি, গরু, বলদ, ছাগল, হাঁস, মুগরি, পায়রা, কাক, কোকিল, জলচর প্রাণী, ঘোড়া, উট, হাতি, বাঘ, বুনো মোষ, বানর, এত কিছু ছিল কি, পশুগুলো ছিল, ঠিক আছে। তার মধ্যে 2টা পশু কিন্তু বাংলার বাইরে থেকে এসেছিল, কি কি বলতো? একটা হচ্ছে উট,
একটা হচ্ছে ঘোড়া। উট আর ঘোড়াকে বাংলায় কিন্তু মানে ছিল না, ওরা বাইরে থেকে নিয়ে এসেছিল, ঠিক আছে। হ্যাঁ, উট আর ঘোড়া বাইরে থেকে নিয়ে এসেছিল। ঘোড়া থেকে নিয়ে এসেছিল বাইরে থেকে, বুঝতে। হ্যাঁ, তো উট আর ঘোড়া কোথা থেকে নিয়ে এসেছিল বলতে রে বাবু? বাইরে থেকে, ঠিক আছে। কি হাটে উঠে আসতো? ওরে আসতো, এখন আর আসছে না। আচ্ছা, দেখ, শিল্প দ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী। কি ছিল? টয়লেট। এখন হাগনা পাতনা তো লাগা গেল। কি খেয়েছিস তুই? যা দাঁড়া। দেখ, তাহলে এই পাল যুগে শিল্পদ্রব্যের মধ্যে সব থেকে কোন শিল্পটা প্রধান ছিল বলতো? সেটা হচ্ছে কার্পাস শিল্প। কোন শিল্প? পাল যুগে কোন শিল্প প্রধান ছিল বলতো? কার্পাস শিল্প। কি শিল্প? কার্পাস শিল্প, ঠিক আছে। এবার আমরা পড়বো কি, যে বাংলা সমাজের সংস্কৃত খ্রিস্টপূর্ব সংস্কৃত কি ছিল বলতো? এই যে আমরা আমরা দাঁড়া, এই যে আমরা বাংলা ভাষা বলছি কিনা, বাংলা ভাষার যে উৎপত্তি কখন হয়েছিল? এই পাল যুগে হয়েছিল। কোন যুগে হয়েছিল? পাল যুগে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল। এই যে আমরা বলছি, আমি যে ভাষায় বলছি, এই জায়গার জন্ম, এই ভাষাটার জন্ম কখন বলতো? পাল যুগে, ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে জন্ম হয়েছে বলতো? 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে একটা ভাষা ছিল যার নাম হচ্ছে মাগধী অপভ্রংশ। ভালো করে বুঝবি কিন্তু, মুখস্থ করে নিবি। এই মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। তোদের কোশ্চেন আসবে যে কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়? কি বলবি? মাগধী অপভ্রংশ ভাষা থেকে। কি থেকে? মাগধী অপভ্রংশ ভাষা থেকে তোর বাংলা ভাষার তোর জন্ম হয়, ঠিক আছে। তো এখানে কিনা বাংলা ভাষার সাথে সাথে কি হয়েছিল? সাহিত্য, বাংলা ব্যাকরণ, ধর্ম, দর্শন, প্রধানত সংস্কৃতি ভাষাতে লেখা হতো। আর এই যে একটা লেখক ছিল যার নাম হচ্ছে কি সন্ধ্যাকর নন্দী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। সন্ধ্যাকর নন্দী, এই লোকটা কি লিখেছিল? রামচরিত লিখেছিল, বা চক্রপাণি দত্ত লিখেছিল। সন্ধ্যাকর নন্দী কি লিখেছিল? রামচরিত। তোদের পরীক্ষায় আসবে যে রামচরিত কে লিখে বলতো? সন্ধ্যাকর নন্দী। রামচরিত, হ্যাঁ, রামচরিত কে লিখে? বল ভালো করে বল। রামচরিত, এটা এটা কিন্তু আমি ধরবো। রামচরিত কে লিখেন? সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। তো দেখ, এই যে সন্ধ্যাকর নন্দী লোকটা ছিল কিনা, ও কিন্তু লেখক ছিল, ঠিক আছে। ও কি লিখেছিল? রামচরিত লিখেছিল। তো এই সন্ধ্যাকর নন্দী পাল রাজা কার সময় এসেছিল বলতো? রামপালের ছেলে মদন পালের শাসনকালে। রামপালের ছেলে কে ছিল বলতো? মদন পাল। কে ছিল? এই মদন পালের সময় এই রামচরিত কাব্যটা লিখেছিল, ঠিক আছে। রামচরিত কে লিখেছিল? সন্ধ্যাকর নন্দী। বলতো কার সময় লিখেছিল? রামপালের ছেলে মদন পালের, রামপালের ছেলে কি মদন পালের শাসনকালে এই সন্ধ্যাকর নন্দী রামচরিত লিখেছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, চক্রপাণিদত্ত, ঠিক আছে। চক্রপাণিদত্ত ছিলেন কি পাল যুগের একজন নামকরা চিকিৎসক বিজ্ঞানী। তার বাড়ি ছিল সম্ভবত বীরভূম জেলায়। প্রাচীন ভারতের প্রখ্যাত মানে বিখ্যাত চিকিৎসা ও বিজ্ঞানীর নাম জানা যাচ্ছে চরক সুশ্রুত, ডাক্তার। চরক সংহিতা আছে দুজন, হ্যাঁ দুজন, হ্যাঁ শেষে ছিল চরক সংহিতা, বৃহৎ সংহিতা, ঠিক না? আর চরক আর সুশ্রুত দুজন নামি দামি ডাক্তার ছিল। কি ছিল? এরা চিকিৎসক ছিল। কি ছিল? চিকিৎসক ছিল, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলি। আচ্ছা, পাল রাজারা কিনা, পাল রাজারা ব্রাহ্মণ ছিল না। কি ছিল না? সাধারণ রাজারা কি হয়? ব্রাহ্মণ হয়, কিন্তু এরা ছিল ব্রাহ্মণ ছিল না। এরা ছিল ক্ষত্রিয় বা মানে সরি ক্ষত্রিয় বা কায়স্থ। কি ছিল? ক্ষত্রিয় বা কায়স্থ ছিল। তো পাল রাজারা কি ছিল বলতো? ক্ষত্রিয় ছিল। আচ্ছা, হিন্দুদের মধ্যে একটা থাকে না, ধাপে ধাপে থাকে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থাকে না? তো পাল রাজারা কি ছিল? ক্ষত্রিয় বা কায়স্থ ছিল। কি ছিল? তারা বৌদ্ধ ধর্মের তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিল, ঠিক আছে। তবে শশাঙ্কের আমলে বৌদ্ধ ধর্মের পাল যুগের ধর্মটা অনেকটা আলাদা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা দেখ, তো
এই যে পাল যুগে মহাযান ধর্ম বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাভাবনা মিলে গিয়ে বজ্রযান এবং তন্ত্রযান বা তান্ত্রিক ধর্মমতের বৌদ্ধ ধর্মের জন্ম হয়। মানে একটা ধর্ম কথা বলছি, এই যে বৌদ্ধ ধর্ম একটা মতের সূচনা হয়, ঠিক আছে, এই পাল যুগে, ঠিক আছে। তো এই মতের যে এই যে ধর্মমতটা, এই মতের নেতাদের কি বলা বলতো, কি বলতো বলতো এই বৌদ্ধ ধর্মের মতের নেতাদেরকে বলা হতো কি বলতো, সিদ্ধাচার্য। কি বলা হতো? তো বৌদ্ধ, আমি ডাইরেক্ট বলছি যে বৌদ্ধ ধর্মে যারা নেতা, যারা পণ্ডিত, যারা তোর মানে তোর যারা সবকিছু করে শক্তিশালী না, যারা পণ্ডিত, যেরকম মুসলিমদের কি বলতো মৌলবি থাকে না, মৌলবীরা থাকে না, মৌলবি হাফিজি, ওরকম হিন্দুদের মানে যারা পণ্ডিত থাকে, যারা আহ আহ, হিন্দুদের ঘটক বা থাকে না রে, তো যারা মন্ত্র পড়ে ওদেরকে বলা হতো কি, বৌদ্ধ ধর্মে যারা থাকে ওটাকে বলা হয় সিদ্ধাচার্য। কি বলা হতো? তো এছাড়াও সহজন, কালচক্র আর দু রকমের বৌদ্ধ ধর্মমত জন্ম হয়। আর সহজিয়া বলা হতো, সহজনকে বলা হতো কি, সহজিয়াও বলা হতো, ঠিক আছে। তো বৌদ্ধ ধর্মের একটা লাস্টে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে কি, জ্ঞান মানুষের ভিতরে থাকে। যে কোনো জ্ঞান মানুষের কি থাকে, ভিতরেই থাকে। যে হ্যাঁ, ওই জ্ঞানটা কোনো শাস্ত্রে পড়ে ওই জ্ঞান পাওয়া সম্ভব নয়, মানে কোনো শাস্ত্রের বই পড়ে কিন্তু এটা সম্ভব নয়, ঠিক আছে। পরিষ্কার মন, এটা কিন্তু ভালো নিজের জীবনে কিন্তু এটা অ্যাপ্লাই করবি, ঠিক আছে। জ্ঞানটা তোর ভিতরেই থাকে, ঠিক আছে। কোনো বই পড়ে শাস্ত্রের বই পড়ে, কোনো শাস্ত্রের বই মানে ধরলে বিভিন্ন ধরনের বই পড়ে তোর পাওয়া সম্ভব না। পরিষ্কার মন ও আত্মার উপর নিজের ভিতরে বিশ্বাস, নিজের আত্মার উপরে বিশ্বাস, এই আত্মার উপর জোর করে দেওয়া হয়। তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলে তবে মানুষের নির্বাণ বা চিরমুক্তি লাভ করে। তোর যদি আত্মাটা, তোর যদি মনটা পরিষ্কার হয়, তুই যদি মনের ভিতরে হারামিগিরি রাখিস তো তো ওটা জ্ঞান না, ঠিক কিনা। তোর মনের ভিতরে ঘাপলাগিরি রাখিস তো ওটা তো হবে না, ঠিক কিনা। নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে, নিজের আত্মাটাকে পরিষ্কার রাখতে হবে। তুই জানবি যে হ্যাঁ আমি সঠিক রাস্তায় আছি, আমার জ্ঞানে ভরপুর আছে, আমার জ্ঞানটাকে আমি বের করতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, তো আত্মার শুদ্ধ হলে কি হবে, নির্বাণ বা চিরমুক্তি লাভ করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলি? তো এই যে সিদ্ধাচার্য কারা ছিল বলতো ঈশা? সিদ্ধাচার্য বৌদ্ধ ধর্মের নেতারা, বৌদ্ধ ধর্মের নেতাদেরকে কি বলা হতো, সিদ্ধাচার্য বলা হতো। বৌদ্ধ ধর্মের পাল যুগে যারা বৌদ্ধ ধর্মের নেতা তাদেরকে বলা হতো সিদ্ধাচার্য। তো এছাড়া সিদ্ধাচার্য যেরকম নাম আছে, একটা নাম হচ্ছে কি লুইপাদ। সিদ্ধাচার্যরা কয়েকটা সিদ্ধাচার্যের নাম বলছি, একটা হচ্ছে লুইপাদ, একটা হচ্ছে সরহপাদ, একটা হচ্ছে কানহপাদ, একটা হচ্ছে ভুস্কুপাদ। সব পাদের পাদ। এটি কার নাম? এটা হচ্ছে সিদ্ধাচার্যের নাম। কার নাম রে? কড়া চারটা বললাম, একটা হচ্ছে লুইপাদ, সরহপাদ, একটা কানহপাদ, একটা ফুস্কুপাদ, ঠিক আছে। হ্যাঁ, লুইপাদ, সরহপাদ, কানহপাদ আর ফুস্কুপাদ। তাদের মত প্রচার করতে স্থানে আমার সাথে, মানে এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের কি নেতা, এরা হচ্ছে কি বৌদ্ধ ধর্মের, এদেরকে বলা হতো সিদ্ধাচার্য। কি বলা হতো? আচ্ছা, বৌদ্ধ সিদ্ধাচার্যরা এই ভাষায় একটা চর্যাপদ লেখা শুরু করে। এবার চর্যাপদটা কি, এই সিদ্ধাচার্যরা এই পাদের যে যাদের ছিল চারজন, এরা কি করে চর্যাপদ লিখতে সাহায্য করে। চর্যাপদ জিনিসটা কি এবার, ঠিক আছে। চর্যাপদ হচ্ছে কি, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। ওরা না কিছু কবিতা লিখেছিল, ওই সিদ্ধাচার্য পাদেরা, লুইপাদ, ভুস্কুপাদ, এরা কি করেছিল, কিছু কিছু তোর কি লিখেছিল বলতো, কবিতা লিখেছিল এবং গান সংকলন করেছিল, ঠিক আছে। চর্যাপদে যে ভাষায় লেখা হয়েছে তারা আদি বাংলা ভাষা হচ্ছে নিদর্শন, ঠিক আছে। বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ বা মুক্তি লাভ করলে বারবার মানুষকে জন্মাতে হবে না। বৌদ্ধ ধর্মে কি করতে হবে, মুক্তি লাভ করলেই তোর বারবার জন্মাতে হবে না, ঠিক আছে। এবার বৌদ্ধ ধর্মের দার্শনিক জ্ঞান চর্চার কেন্দ্র ছিল, এই দেখ এই যে বৌদ্ধ ধর্মে না বিভিন্ন জায়গায় জ্ঞান চর্চার কেন্দ্র ছিল, ঠিক আছে। যেরকম দেখ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বৌদ্ধ বিহারগুলি নালন্দা, যেরকম দেখ নালন্দা ও অদন্তপুরী, নালন্দা অনন্তপুরী কি ছিল, কার কাছে, নালন্দার কাছে। বিক্রমশীল কোথায় ছিল, ভাগলপুরের কাছে।
তোকে এটা কোশ্চেন আসবে। বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থান করেছে? কোথায়? ভাগলপুরের কাছে। সোমপুরি কোথায় ছিল বলতো? সোমপুরি যে শিক্ষা কেন্দ্রটা রাজশাহী জেলার পাহাড়পুরে। জগদ্দল কোথায় ছিল? উত্তরবঙ্গে। বিক্রমপুরী কোথায় ছিল? ঢাকা জেলায়। প্রভৃতি বিহারগুলো ছিল উল্লেখযোগ্য। এটি কি ছিল? উল্লেখযোগ্য বিহার ছিল। বুঝতে পারলি? এটি ছিল কি তোর উল্লেখযোগ্য বিহার। আমাকে বলতো কি ছিল? বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলোর নাম বলতো। কি বলবে? একটা হচ্ছে নালন্দা, একটা হচ্ছে অদন্তপুরী, একটা হচ্ছে বিক্রমশীল, একটা হচ্ছে সোমপুরি, একটা জগদ্দল আর বিক্রমপুরী। এটি কোথায় ছিল এটি কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবার আচার্য এখানে কি করতো? সবাই পড়তে আসতো। কি করতে আসতো রে? আচার্য ও ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিল কি? বাঙালি। আচ্ছা, আচার্য কাদের বলা হতো বলতো? যারা শিক্ষকরা। ঠিক আছে, কি? হ্যাঁ, শিক্ষক। আচার্য কারা? যারা পড়াতো, যারা পড়াতো, যারা কি করতো রে বাবু? তাহলে আমি পড়াচ্ছি, আমি হচ্ছে আচার্য। ঠিক আছে, আচার্য ছাত্ররা বেশিরভাগই কি ছিল বলতো? বাঙালি ছিল। কি ছিল? আচার্যের মধ্যে অষ্টম নবম শতকে শান্তরক্ষিত, বইটার নাম হচ্ছে কি যে শান্তিদেব, শান্তরক্ষিত, কমলপাদ, সর্বিপাদ। এত পাদ কেন আছে? দশম শতকে কি বলছে? খালি পাদে পাদ। দশম শতকে, দ্বাদশ শতকে, দশম ও দ্বাদশ শতকে একটা ছিল খুব বিখ্যাত, খুবই নামি দামি, যার নাম হচ্ছে কি? দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ। দীপঙ্কর শ্রীজ্ঞান, ঠিক আছে, বা অতীশ। এ কি ছিল বলতো? এ ছিল কি বলতো? একজন, এই যে ওই যে অতীশ বা তারপরে গোরখনাথ কানোপাত ছিলেন উল্লেখযোগ্য। কি ছিল? গোরখনাথ এবং কানোপাত ছিল কি রে? উল্লেখযোগ্য। ঠিক আছে, আচ্ছা। এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, ঠিক আছে, এই নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। ঠিক আছে, এই সময় কি হয়েছিল? হিয়ং সাং নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় কখন তৈরি হয়েছিল বলতো? গুপ্ত সম্রাটের আমলে। কোন আমলে? গুপ্ত সম্রাটের আমলে। এবং এই হিউয়েং সাং খ্রিস্টীয় ৭ম শতক থেকে এই বিহারে শিক্ষা লাভ করেছিল। হিউয়েং সাং একটা পর্যটক ছিল, এখানে এ কিন্তু শিক্ষা লাভ করেছিল। ঠিক আছে, হলো। এখান থেকেই নালন্দা থেকে পড়ালাম। ঠিক আছে, এর পরের দিন বইটা দাগিয়ে নে।